সারা দেশে দৈনিক 2 থেকে 2,500 মেগাওয়াট লোডশেডিং হচ্ছে। গ্রামাঞ্চলে 12 থেকে 14 ঘন্টা এবং শহরে বিদ্যুৎ থাকছে না কয়েক ঘন্টা পর্যন্ত। জ্বালানি সংকট, যান্ত্রিক ত্রুটি সহ বিভিন্ন কারণে কমেছে বিদ্যুতের উৎপাদন। বিশেষজ্ঞরা বলছেন, অর্থনীতির সক্ষমতা বিবেচনা না করে জ্বালানির আমদানি নির্ভরতাই সংকটের মূল কারণ, যা সহসাই কাটবে না। বড়পুকুরিয়া কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিট 7 সেপ্টেম্বর এবং আরেকটি 9 তারিখে বন্ধ হয়ে যায়। যান্ত্রিক ত্রুটির কারণে জাতীয় গ্রিডে মিলছে না কমপক্ষে 300 মেগাওয়াট বিদ্যুৎ। এক চালু করতে আমাদের আরো 7 দিন সময় লাগবে। নম্বরটা তো 20 সাল থেকেই বন্ধ ওভারহোলিং কাজের জন্য। 3 নম্বরটা হলো 14, 15, 16 তারিখে যদি মালটা আসে 17, 18 দিকে আমরা চালু করবো। কারেন্ট মনে করেন যে আইসা 8 ঘন্টাও থাকে না, কারেন্ট নাই। বাসা বাড়িতে কারেন্ট যদি না থাকে বাচ্চা কাচ্চাদের পড়াশোনার সমস্যা হয়। বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা 28,000 মেগাওয়াটে পৌঁছালেও জ্বালানির অভাবে বন্ধ থাকছে অনেক কেন্দ্র। এতে 16,000 মেগাওয়াট চাহিদা মেটানোই সম্ভব হচ্ছে না। কিন্তু অলস বসে থাকা বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে। জোর করে গ্যাস সাপ্লাইয়ের কথা আদায় করা হয়েছে, কারণ একটা পাওয়ার প্ল্যান্ট করতে হবে। মেঘনা ঘাটে প্রায় 1800 মেগাওয়াট, রিলায়েন্স, ইউনিক, সামি এই তিনটা মিলে 1800 মেগাওয়াটের মতো গ্যাস নেই বিদ্যুৎ কেন্দ্র হয়ে গেছে। এই যে এইটার বোঝা তো আমাদের সবাইকে বইতে হবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের তথ্য মতে সোমবার সন্ধ্যায় সারা দেশে বিদ্যুৎ সরবরাহ ছিল 12,584 মেগাওয়াট। লোডশেডিং ছিল প্রায় 2,000 মেগাওয়াট। গ্যাস ভিত্তিক বিদ্যুৎ উৎপাদন কমেছে 1,500 মেগাওয়াট পর্যন্ত। বড় অঙ্কের বকেয়া থাকায় ভারতের আদানি থেকেও মিলছে না সক্ষমতার পুরোটা। মাত্রাতিরিক্তভাবে আমদানি নির্ভর জীবাশ্ম জ্বালানির উপর নির্ভর করতে হচ্ছে এবং যা আমাদের উৎপাদন খরচ যেমন বাড়াচ্ছে সেই সাথে আমাদের রিজার্ভকেও এফেক্ট করছে এবং আমরা পর্যাপ্ত জ্বালানি আমদানি করতে পারছি না এবং এই কারণেই বাংলাদেশ সরকারকে লোডশেডিং করতে হচ্ছে। 15 বছরে 14 বার বেড়ে ভোক্তা পর্যায়ে গড়ে প্রতি ইউনিট বিদ্যুৎ বিক্রি হচ্ছে 8 টাকা 25 পয়সায়। তারপরও সরকারের ভর্তুকি 4 টাকার মতো। এমন অবস্থায় সবচেয়ে দক্ষ বিদ্যুৎ কেন্দ্রগুলোতে জ্বালানি নিশ্চিতের তাগিদ পর্যবেক্ষকদের। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ নিয়ে আরো জানাতে সুনামগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মীরা। প্রথমেই যাচ্ছে সুনামগঞ্জে, জানাবেন সহকর্মী জাকির হোসেন। জাকির, সুনামগঞ্জে লোডশেডিং কি পরিমাণে হচ্ছে? অনেক এলাকায় তো দেখা যাচ্ছে যে 24 ঘন্টার মধ্যে 12 থেকে 14 ঘন্টাই থাকছে না। সুনামগঞ্জের এই বিদ্যুৎ না থাকার কারণে যে ভোগান্তি, জানাবেন। দেখুন, আমি কথা বলেছিলাম সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আবু নুমায়ানের সাথে। তিনি আমাকে যেমনটা জানিয়েছেন সেটা হচ্ছে সিলেট বিভাগের মধ্যে 4টি জেলার মধ্যে সুনামগঞ্জ এই মুহূর্তে এখন পর্যন্ত বিদ্যুতের যে লোডশেডিং সেটা অনেকটাই ভালো আছে। অর্থাৎ ভালো যদিও তিনি বলছেন, তারপর আমরা দেখেছি 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টা সময় বিদ্যুৎ থাকছে, আর বাকি সময়টা কিন্তু বিদ্যুৎ থাকছে না। আর এটা আমি শহরের কথা বললাম। অন্যদিকে যদি আমি গ্রামের কথা বলি, যদি পল্লী বিদ্যুতের কথা যদি বলি, পল্লী বিদ্যুতের অবস্থা কিন্তু আরও একটু বেশি। অর্থাৎ তারা 14 থেকে 15 ঘন্টা বিদ্যুৎ পাচ্ছে না, এমনটা আমরা দেখছি। আর এই যে বিদ্যুতের একটা সংকট এই মুহূর্তে, এ বিষয়ে আসলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আমাদেরকে যেমনটা বলেছেন, আসলে সুনামগঞ্জে বিদ্যুতের যে সরবরাহ সেটা সবসময় যেমনটা ছিল এখনো ঠিক তেমনটাই রয়েছে। কিন্তু এখানে বিষয় হচ্ছে যেহেতু গরমের সময়, এছাড়াও গত বছরের তুলনায় সুনামগঞ্জে যেহেতু এখন হচ্ছে চাষাবাদের সময়, অর্থাৎ আমন চাষাবাদের সময়, এই মুহূর্তে কিন্তু একটু বিদ্যুতের একটু চাহিদা সবচেয়ে একটু বেশি রয়েছে, যার ফলে লোডশেডিং যখনই করা হচ্ছে, যখন আমরা দেখছি 2 থেকে 2.5 ঘন্টা পর্যন্ত লোডশেডিং করছে, এতে মানুষের একটা যে দুর্ভোগ সেটা কিন্তু বাড়ছে। তো এই যে একটা সমস্যা, এই সমস্যাটা বেশি থাকবে না বলে আমাদেরকে জানিয়েছেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। হয়তো বা আরও সপ্তাহ থেকে 10 দিনের মতো এই সমস্যাটা বুক করতে হবে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তো আমরা এখন যে অবস্থা দেখছি, শহরের মানুষের তো একটু ভোগান্তি তো রয়েছেই, বিশেষ করে দিনের বেলা যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান বা অন্যান্য যে সরকারি আধা সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে সমস্ত প্রতিষ্ঠানে বিদ্যুতের উপর নির্ভরশীল অনেকটাই, এইসব প্রতিষ্ঠানগুলো কিন্তু অনেকটাই একটু কষ্ট তো করতেই হচ্ছে। আর অন্যদিকে যদি গ্রামের কথা যদি বলি, গ্রামের মানুষের মধ্যেও কিন্তু একটা অনেক এই বিদ্যুতের একটা লোডশেডিং এর জন্য অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। তো সার্বিক
সার্বিকভাবে আমরা বলতে পারি যতদিন এই সমস্যা উত্তরণ না হবে ততদিন পর্যন্ত সামান্য কিছু ভোগান্তি থাকবেই। এই ছিল আমার কাছে সুনামগঞ্জের বিদ্যুতের লোডশেডিং এর সর্বশেষ খবর। জাকির, সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখান থেকে জানাবেন সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, চাঁপাইনবাবগঞ্জের কি অবস্থা? বিদ্যুতের কতটা সংকট দেখতে পাচ্ছেন এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে কি বলা হচ্ছে কারণ হিসেবে? দেখুন, চাঁপাইনবাবগঞ্জে দুটি সংস্থা আসলে গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করে। এর মধ্যে পল্লী বিদ্যুতের পাশাপাশি আসলে নেস্কোরও একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে আসলে বিদ্যুৎ সরবরাহ করে। আমরা দুটি সংস্থার সঙ্গে কথা বলে যেটি জেনেছি যে দুটি সংস্থাতে আসলে 40 থেকে 45% বিদ্যুতের ঘাটতি রয়েছে, অর্থাৎ যে চাহিদা আছে সেই চাহিদার প্রায় অর্ধেকই পাচ্ছেন না, এমনটাই জানিয়েছে। আপনাকে যদি বলি, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতিকে আসলে 3টি গ্রিড থেকে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হয় এবং নেস্কোকে দেওয়া হয় 2টি গ্রিড থেকে, এবং এই 3টি গ্রিড থেকে আসলে পর্যাপ্ত পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করতে পারছে না, এমনটাই আমাদেরকে জানিয়েছে। এসব কারণে আসলে লোডশেডিং বাড়ছে। আমরা যেটা দেখেছি যে 24 ঘন্টার মধ্যে 10 থেকে 12 ঘন্টায় লোডশেডিং দিতে হচ্ছে চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকাতে। আমরা যদি শহরের কথা বলি, শহরে আসলে তুলনামূলক কম লোডশেডিং থাকলেও আসলে শহরের বাইরে লোডশেডিং এর অবস্থাটা একটু ভয়াবহই বলছেন আমাদের গ্রাহকরা। তারা যেটা বলছেন যে কোথাও কোথাও আসলে 14 থেকে 16 ঘন্টা পর্যন্ত আসলে লোডশেডিং দিতে হচ্ছে। বিশেষ করে পল্লী বিদ্যুতের যে গ্রাহকরা রয়েছে তারা এই অভিযোগটি আমাদেরকে করেছে। আর আপনাকে যদি বলি যে চাঁপাইনবাবগঞ্জে আসলে নেস্কো এবং পল্লী বিদ্যুতের যে গ্রাহক রয়েছে তাদেরকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে আসলে দিনের বেলায় 120 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয় এবং রাতে আরো 30 মেগাওয়াটের চাহিদা বাড়ে। তো এই যে বিদ্যুতের চাহিদা, সেই চাহিদার প্রায় অর্ধেকই পাচ্ছেন না, এমনটাই আমাকে জানিয়েছেন বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আপনাকে যদি বলি যে আমরা আসলে বিদ্যুৎ সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে জানতে চেয়েছিলাম যে হঠাৎ করে এই লোডশেডিং বেড়ে যাওয়ার কারণ কি। তারা যেটা বলছেন যে আসলে বাংলাদেশে যে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলো রয়েছে সেই উৎপাদন কেন্দ্রগুলো থেকে আসলে প্রয়োজনীয় পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। এছাড়াও যে আমদানি নির্ভরতা ছিল, যে বিদ্যুৎ আমদানি করা হতো, সেই আমদানি বিদ্যুৎ না থাকার কারণে আসলে বিদ্যুৎ সরবরাহ কমে গেছে এবং এই লোডশেডিং বাড়াতে হচ্ছে। সুনামগঞ্জ এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে লোডশেডিং নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। দিনে 2000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতিতে দেশ, পরিস্থিতির সামাল দিতে রাজধানীতেও কয়েক ঘন্টা করে লোডশেডিং দেওয়া হচ্ছে। সহসাই পরিস্থিতি স্বাভাবিক হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা। জ্বালানি বিশেষজ্ঞরা সব তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র একসঙ্গে বন্ধ না করার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি গ্যাস ও সৌর বিদ্যুৎ কেন্দ্র চালুর উপরও জোর তাদের। মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে বৃষ্টি শেষ হয়নি, তবে এর মাঝেও গরমে অস্বস্তিতে মানুষ। সঙ্গে লোডশেডিং বেড়ে কষ্ট আরও বাড়িয়েছে। রাজধানীতেই দিনে কয়েক ঘন্টা করে বিদ্যুৎ থাকছে না বিভিন্ন এলাকায়। ঢাকার বাইরে পরিস্থিতি আরও খারাপ। দিনে 10 থেকে 12 ঘন্টা বিদ্যুৎ থাকছে না গ্রামাঞ্চলে। 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যায়, তাও কারেন্ট আসে না। দিনে অন্তত 2 থেকে 3 বার এরকম হয়। রাত্রে তো একবার মাস্ট বি হবেই। আগে তো আপনার এক সপ্তাহের ভিতরে যাইতো না একবারও, ঠিক আছে। এখন কালকে অলরেডি 2 বার চলে গেছে, ঠিক আছে। রাত্রে চলে গেছে একবার। এখন দেশের চাহিদার চেয়ে উৎপাদনের ঘাটতি 2000 মেগাওয়াট। গ্যাস সংকট সহ বেশ কিছু কারণেই এমন ঘটছে। সহসা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশা দেখছেন না অর্থ উপদেষ্টা। বিদ্যুতের জ্বালানির ব্যাপারে আলাদাভাবে যে প্রপোজালগুলো আসছে আমাদের কাছে, ইভেন এলএনজি ইম্পোর্ট বা অন্যান্য জ্বালানি, সেগুলো আমরা কোনো ব্যাপারে এগুলো আটকাচ্ছি না। খুব ইম্পর্টেন্ট জিনিসগুলো যেগুলো আমরা সবসময় এগুলো আমরা অ্যাপ্রুভ করে দিচ্ছি। আমাদের যতই ইচ্ছা হোক, ফরেন এক্সচেঞ্জ কনস্ট্যান্ট থাকুক, আমরা এগুলো দ্রুত যেন এগুলো পারচেজ করা হয়। এই মুহূর্তে সব তেলভিত্তিক কেন্দ্র একসঙ্গে বন্ধ করার পক্ষে নন জ্বালানি বিশেষজ্ঞরা। এছাড়া দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে গ্যাস ভিত্তিক ও সৌর বিদ্যুৎ কেন্দ্র দ্রুত চালুর পরামর্শও তাদের। আমরা যদি তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোকে হুট করে সরিয়ে দিই তাহলে আমাদের লোডশেডিং চলবেই। আমি দীর্ঘমেয়াদীতে যেটা আমি বলবো যে আমাদের এফএসআরইউ গুলা যেগুলো দিয়ে গ্যাস আমরা আমদানি করবো সেগুলো যেন ঠিক সময় আসে এবং গ্যাস ভিত্তিক সিঙ্গল সাইকেল সিম্পল সাইকেল গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো যেন ঠিক মতো তৈরি করা হয়। এটা 1 থেকে 2 বছরের মতো লাগবে। সৌর বিদ্যুতের ব্যবস্থা করতে হবে। এখন একদিনে গড়ে 16,500 মেগাওয়াট বিদ্যুতের চাহিদা রয়েছে।
এর বিপরীতে উৎপাদন সক্ষমতা ২৭,০০০ মেগাওয়াট। একই সক্ষমতা থাকার পরও ২০২২ ও ২০২৩ সালে তাপপ্রবাহের সময়ে তীব্র লোডশেডিং হয়েছিল। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 10:45টার দিকে গুলশানের একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি জানান, তৌফিক ইলাহি চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে, তবে কোন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে তা পরে জানানো হবে। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে একের পর এক গ্রেপ্তার হচ্ছেন আওয়ামী লীগ নেতা ও উপদেষ্টারা। তৌফিক ইলাহি চৌধুরী দীর্ঘদিন শেখ হাসিনার বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টার দায়িত্ব পালন করেন। বুলেট কেড়ে নিয়েছে কারো হাত, কারো পা, আবার কারো চোখ। স্বাস্থ্য বিভাগের হিসাবে ছাত্র জনতার আন্দোলনে অঙ্গহানি হয়েছে প্রায় 550 মানুষের। পঙ্গুত্বের শিকার এসব মানুষকে বিনামূল্যে কৃত্রিম হাত পায়ের ব্যবস্থা করে দিচ্ছে ব্র্যাক। দুরন্ত কিশোরের মনের আকাশ ছেয়ে গেছে অনিশ্চয়তার কালো মেঘে। স্পর্শে স্পর্শে সেই মন খুঁজে ফেরে হারানো পা। কোনো কিছুতেই সান্ত্বনা নেই সেই মনের, তার পা নেই, মানতেই পারছেন না আল আমিন। ঘুমের ভেতরে আমার মনে হয় যে পাউটা আছে, তখন আমি ধাপ করে উঠে বসে পাও ধরে দেখি পাও না। জাতীয় অর্থোপেডিক হাসপাতালে ভর্তি আল আমিন। এখানে তার মতো পা কেটে ফেলতে হয়েছে 17 জনের, 4 জন হারিয়েছেন হাত। স্বাস্থ্য অধিদপ্তরের সবশেষ হিসেবে ছাত্র জনতার আন্দোলনে গুরুতর আহত হন 3200 জনের বেশি। এর মধ্যে হাত পা কেটে ফেলতে হয়েছে অনেকের। অঙ্গ হারিয়ে মানসিকভাবেও বেশ বিপর্যস্ত তারা। লাঠি দিয়ে হাঁটার সময় যখন হাঁটতেল তখন অনেক কান্না করে আমার ছেলে। তখন আমি গেলে কোনো কথা কনা চুপ করে এসে জ্বর জ্বর করে চোখের পানি ভালো। আমি হাত দেই, আমার মনে হয় যে পাও মনে হয় আছে, পাটা হাত দিয়ে নখগুলা একটু টানি এরকম মনে হয়, কিন্তু তা তো নাই। পরে মনে হয় হাত দিয়ে দেখি যে পা নেই, তখন মনে হয় যে পা তো কেটে ফেলেছে। এরকম অনুভব হয়েছে যে হয়তো বা দুনিয়ার সবচেয়ে অসুখী মানুষটাই আমি আর কি। এটা মাঝে মাঝে অনুভব হয় আর কি, বাট ওরকমটা আমি অ্যাকচুয়ালি চাচ্ছি যে ওই জিনিসটা কাটিয়ে ফেলতে। 16 বছরে এসে আবার নতুন করে হাঁটতে শিখছেন রিফাত হাওলাদার। স্বৈরাচারের গুলি কেড়ে নিয়েছে একটি পা, তাই কৃত্রিম পায়ে আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা। রিফাতের মতো অঙ্গ হারানো মানুষদের পাশে দাঁড়িয়েছে ব্র্যাক। তাদেরকে যদি আমরা নতুনভাবে রিহ্যাবিলিটেশন না করি তাহলে তারা কখনোই স্বাভাবিক জীবনযাত্রায় চলে আসতে পারবে না। তো তারা যাতে স্বাভাবিক জীবনযাত্রার মধ্যে আসতে পারে, এই জন্য ব্র্যাক এই প্রোগ্রামটা নিয়েছে। মোহাম্মদপুরের ব্র্যাক লিম্ব অ্যান্ড ব্রেইস সেন্টারে চলছে প্রতিস্থাপনের কাজ। এক একজন পাচ্ছেন 10 লাখ টাকার একটি করে সেট। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশের 5 কারাগার থেকে পলাতক মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন সাজা পাওয়া 87 আসামি। এর মধ্যে গ্রেপ্তার হয়েছেন মাত্র 5 জন। ছদ্মবেশে ও আত্মগোপনে থাকা এসব পেশাদার খুনি জঙ্গিদেরকে নিরাপত্তার বড় হুমকি হিসেবে দেখছেন কর্মকর্তারা। ছাত্র জনতার আন্দোলনের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির দুর্বলতার সুযোগ নেয় পেশাদার অপরাধীরা। কারাগারে নজিরবিহীন হামলা, ভাঙচুর, লুটপাট চালানো হয়। জেল ভেঙে অস্ত্র নিয়ে পালিয়ে যায় যাবজ্জীবন ও মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা। সরজমিনে 5টি কারাগারে গিয়ে দেখা যায় অস্ত্র লুটের সঙ্গে পুড়িয়ে দেওয়া হয়েছে মামলার গুরুত্বপূর্ণ সব নথি। প্রমাণ সরাতে সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করা হয়। 6 আগস্ট কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের রাখা দুর্ধর্ষ বন্দীদের মধ্যে পালিয়ে যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিসহ 203 জন। আটক হয়েছেন তাদের মধ্যে মাত্র 5 জন। ফায়ার হয়নি, অথবা এরকম আগুন ধরিয়ে দিয়েছে, অথবা ধ্বংস করে দিয়েছে, পুরো সবকিছু তছনছ করে হয়েছে। হাই সিকিউরিটিতে যেটা হয়েছে এটাও যদিও আনপ্রেসিডেন্টেড, বাট আসলে সামষ্টিকভাবে দেশের পরিস্থিতির কারণে
এবং যেহেতু কারো এর বাইরে নয়, যেহেতু প্রস্তুতিটা ছিল যে কারণে নরসিংদীর মতো ঘটনা ঘটেনি, বাট কিছু ফ্র্যাকশন হয়তো এটার অ্যাডভান্টেজ নিয়েছে। সারা দেশের কারাগারগুলোতে মোট বন্দির ধারণ ক্ষমতা 42,000, যেখানে 5 আগস্ট পর্যন্ত কয়েদি ছিলেন 92,000-এর বেশি। অন্তর্বর্তী সরকার মিথ্যা মামলায় আটক ছাত্রদের জামিন দিলে বর্তমানে বন্দী 52,000। পেশাদার অপরাধীদের নথি পরিকল্পিতভাবে পুড়িয়ে ফেলায় আসামি ধরতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীকে। ইনিশিয়ালি প্রথম দিকে জেল কর্তৃপক্ষের কাছে কিন্তু এটা খুব আমাদের জন্য একটা চ্যালেঞ্জিং কাজ ছিল, তাদের এই ডেটাগুলি সংগ্রহ করা এবং তাদেরকে শনাক্ত করা। স্পেশালি যারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত এবং যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত যারা আসামি ছিলেন তাদের কিন্তু আমরা এখন চিহ্নিত করতে পেরেছি। অনেকে তাদের নিজের বাসাতেও ছিলেন এবং কিছু কিছু তাদের বিভিন্ন যে আত্মীয় স্বজন তাদের কাছ থেকে আমরা তাদের উদ্ধার করছি। রাজধানীতে নতুন ভাড়াটিয়া কিংবা অপরিচিতদের আনাগোনাকে সন্দেহের তালিকায় রাখছে র্যাব। এছাড়া কেউ কেউ দেশের সীমানা ছেড়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। সম্পূর্ণ অটোমেটেড মেশিনে তৈরি সাপোর্ট ফাইবার গ্লাস শীট, ব্যবসা এবার হবেই হিট। যে কোনো ফ্যাসিস্টের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ ও সিলেটে মতবিনিময় সভায় এই আহ্বান জানান আন্দোলনের সমন্বয়করা। এছাড়া ভারতের সাথে সব অন্যায্য চুক্তি বাতিল এবং ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক স্থাপনের দাবি তাদের। মঙ্গলবার বিকেলে সিলেট নগরীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে মতবিনিময় সভা হয়। সভায় শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন সমন্বয়করা। তারা বলেন, নতুন বাংলাদেশ হবে সব ধরনের বৈষম্য মুক্ত, ভারতের সাথে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক হতে হবে জানিয়ে দেশটির সাথে সব অন্যায্য চুক্তি বাতিলের দাবি জানান সমন্বয়করা। বাংলাদেশের সকল মানুষের মাঝে যে একটা সম্প্রীতি রয়েছে এবং বাংলাদেশের মানুষ সম্প্রীতির বন্ধনে আবদ্ধ, এটা কিন্তু আমাদের কাজ। এই কাজের মাধ্যমে কিন্তু আমরা বারবারই সেটা বিশ্ববাসীকে জানান দিচ্ছি। দুপুরে নারায়ণগঞ্জে গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করেন সমন্বয়ক সার্জিস আলম। পরে নাগরিক সভায় তিনি বলেন, শিক্ষার্থীরা বৈষম্য মুক্ত সরকার গঠনে নেতৃত্ব দেবে। ফেসিবাদের বিরুদ্ধে তাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। এই নারায়ণগঞ্জে ফুটপাত থেকে শুরু করে গার্মেন্টস কিংবা বিভিন্ন মার্কেট থেকে শুরু করে অটো স্ট্যান্ডে যে চাঁদাবাজি চলে, সেই চাঁদাবাজি ছাত্র জনতা সমর্থন করে না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে বলেও জানান সমন্বয়করা। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। স্বৈরশাসনের পতনের পর আত্মগোপনে আওয়ামী লীগের বেশিরভাগ নেতাকর্মী। এতে একচেটিয়া ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ হারায় তারা। এ অবস্থায় নতুন করে কয়েকটি পক্ষ ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ নিতে বেপরোয়া। হামলা ও হুমকি পাচ্ছেন অভিযোগ অনেক গার্মেন্টস মালিকের। শিল্প বাণিজ্য নগরী নারায়ণগঞ্জে 700-র বেশি রপ্তানিমুখী পোশাক শিল্প কারখানা। অভিযোগ আছে, এসব কারখানার ঝুট ব্যবসা নিয়ন্ত্রণ করত আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাদের অনেকেই আত্মগোপনে। এখন ঝুট ব্যবসা নিয়ন্ত্রণে নিতে চেষ্টা চালাচ্ছে নতুন একাধিক পক্ষ। গার্মেন্টস মালিকরা বলছেন, দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা টিকিয়ে রাখতেই হিমশিম খেতে হচ্ছে তাদের। এর মধ্যে ঝুট ব্যবসার একটি পক্ষ আড়ালে চলে যাওয়ার পর একাধিক পক্ষ নানাভাবে হুমকি দিচ্ছে। অনেকেই সুযোগ নেওয়ার চেষ্টা করছে, তাদের আধিপত্য বিস্তার করার চেষ্টা করছে। ইভেন 1-2 গ্রুপ না, একই মহল্লার মধ্যে কয়েক গ্রুপ আইসা বিভিন্নভাবে ফোন দিচ্ছে। নারায়ণগঞ্জে ঝুট ব্যবসা দখলে নিতে কয়েকটি গ্রুপের মধ্যে হামলা, সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনাও ঘটেছে। এতে আতঙ্কিত পোশাক শ্রমিকরা। আমরা চাই আমাদের ফ্যাক্টরিতে আমরা নিরাপত্তায় আসতে চাই, আমরা নিরাপদভাবে যেন বাসায় ফিরে যেতে চাই, আমরা সুষ্ঠু একটা পরিবেশ চাই। বিকেএমই এর সভাপতি বলছেন, সেনাবাহিনী ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি সেল গঠন করে ব্যবসায়ীদের নিরাপত্তা দিচ্ছে। শিল্প কলকারখানার এই নিরাপত্তার জন্য একটা সেল করা হয়েছে, কর্নেল এটার দায়িত্বে আছেন। তো উনি এটা সার্বক্ষণিক মনিটরিং করতেছেন এবং আমরা যখন এরকম কেউ কারোর নাম পাই, আমরা সাথে সাথে এটা ওনার ওখানে পাঠিয়ে দিই। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের।
কোনো মালিকপক্ষ তার কাছে কেউ চাঁদা চায় বা সে চাঁদাবাজির শিকার হয়, ওনারা অবশ্যই যদি আমাদের কাছে আইনগত সহায়তা চায় আমরা অবশ্যই ওনাদেরকে সহায়তা করব। নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে কাজ করে প্রায় 14 লাখ শ্রমিক। পোশাক খাতে স্বস্তি ফেরাতে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ তাদের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ নিয়ে আরো জানাতে নারায়ণগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী রাকিবুল হাসান। রাকিবুল, আওয়ামী লীগের পতনের পর তো একচেটিয়া ঝুট ব্যবসার নিয়ন্ত্রণ হারিয়েছে, কিন্তু নতুন করে কয়েকটি পক্ষ কিন্তু এর নিয়ন্ত্রণ নিতে চেষ্টা করছে এবং মালিক পক্ষ অভিযোগ করেছেন যে হামলা এবং হুমকির চেষ্টা করা হচ্ছে। সেক্ষেত্রে কারা এর মধ্যে জড়িত এবং সবশেষ কি অবস্থা, মালিকরা কি বলছেন? দেখুন, রপ্তানিমুখী যে গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান নারায়ণগঞ্জে প্রায় 700 গার্মেন্টস শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে সরকার পতনের পর 5ই আগস্টে সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই কিন্তু এই গার্মেন্টস মালিকরা কিন্তু একটা টানাপোড়েনের মধ্যে আছেন। তারা যেই বিষয়টি অভিযোগ করেছেন যে নারায়ণগঞ্জ শহরের যে বিসিক শিল্প নগরী এবং আদমজি ইপিজেড, এই দুইটি শিল্প অঞ্চলেই অধিকাংশ গার্মেন্টস প্রতিষ্ঠান এবং এর বাইরেও কিন্তু গার্মেন্টস প্রতিষ্ঠান রয়েছে এবং এলাকা ভিত্তিক বিভিন্ন রাজনৈতিক দল সহ এলাকা ভিত্তিক প্রভাবশালী অর্থাৎ জুট ব্যবসা যারা করে তারা কিন্তু এই সরকার পতনের পর থেকেই তাদেরকে নানাভাবে হুমকি ধমকি দিচ্ছে এবং এসব জুট ব্যবসা দখল করার তারা চেষ্টা করছে। কিছু কিছু ক্ষেত্রে সংঘর্ষের ঘটনাও ঘটেছে এবং এসব কারণে কিন্তু গার্মেন্টস মালিক এবং শ্রমিকরা তারা নিরাপত্তাহীনতার মধ্যে আছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু গার্মেন্টস কর্তৃপক্ষ বিকেএমই এর নেতৃবৃন্দরা যে বিষয়টি জানিয়েছেন যে সেনাবাহিনী তাদের ইন্ডাস্ট্রিয়াল সেল গঠন করে তাদের নিরাপত্তা দেওয়া হচ্ছে এবং গার্মেন্টস মালিকদের যে অভিযোগ তারা যেই বিষয়টি বলছেন মালিক এবং বিকেএমইর কর্মকর্তারা যেটি জানিয়েছেন যে আসলে জুট ব্যবসায়ী যারা আছে তাদের একই রকম চেহারা তারা দেখছেন, অর্থাৎ শুধু রাজনৈতিক নেতা পরিবর্তন হয়েছে কিন্তু মাঠ পর্যায়ে যে সন্ত্রাসীরা আছে তারা কিন্তু হুন্ডা থেকে শুরু করে তারা যে সন্ত্রাসী মহড়া দিচ্ছে তাদের কিন্তু আগের সেই একই লোকজনের চেহারা তারা দেখছে। অর্থাৎ একটি মহলই আছে যারা জুট ব্যবসা করে, তারা যে কোনো রাজনৈতিক দল আসার পরবর্তীতে কিন্তু তাদের মধ্যেই তারা মিশে এবং তাদের সাথে তারা লবিং করে এসব জুট ব্যবসাগুলি করছে। তা আসলে গার্মেন্টস মালিকরা সর্বশেষ যেটা জানিয়েছে দেশের চলমান পরিস্থিতিতে তাদের গার্মেন্টস ব্যবসা টিকিয়ে রাখতে তাদের হিমশিম খেতে হচ্ছে এবং এইসব ক্ষেত্রে যদি বাড়তি তাদের এই চাপ পোহাতে হয় যেন সরকার সেই বিষয়টি দেখেন এবং গার্মেন্টসের মালিকদের দাবি যে তাদের ব্যবসা জুট ব্যবসা তারা নিজেদের পছন্দের ব্যক্তিকেই তারা দিবেন, এমনটা তারা দাবি জানিয়েছেন। তো এই ছিল আমার দিকেই সংস্কারের চেষ্টা করা হচ্ছে, আশা করি এই খাতেও সংস্কার আসবে। নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রাকিবুল হাসান। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদ গঠন করা হয়েছে। এতে ডক্টর ইউনূসকে চেয়ারপারসন ও বাকি উপদেষ্টাদের এনইসির সদস্য করা হয়েছে। সোমবার এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে পরিষদকে সহায়তা দানকারী কর্মকর্তা হিসেবে থাকছেন মন্ত্রিপরিষদ সচিব, মুখ্য সচিব, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পরিকল্পনা বিভাগের সচিব, পরিকল্পনা কমিশনের সদস্যরা এবং সংশ্লিষ্ট বিভাগের সচিবরা। পরিষদের কার্যপরিধিতে বলা হয়েছে সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কিত নীতি ও কৌশল গ্রহণে দিক নির্দেশনা দেয়া, দীর্ঘমেয়াদী ও মধ্যমেয়াদী পরিকল্পনা, বার্ষিক উন্নয়ন কর্মসূচি ও কর্মপন্থা চূড়ান্তকরণ এবং অনুমোদন প্রদান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবে এই পরিষদ। এই বৈঠক প্রয়োজন অনুযায়ী অনুষ্ঠিত হবে। নানা ধরনের বিধানে প্রশ্নের মুখে কর ন্যায্যতা। রাষ্ট্রের শীর্ষ পদে থেকেও আয়কর দেন না উচ্চ আদালতের বিচারপতিরা। মন্ত্রী, এমপি, স্পিকারের সব ধরনের ভাতা করমুক্ত, এমনকি গাড়ি আমদানিতেও শুল্কমুক্ত সুবিধা পান এমপিরা। কর নির্ধারণে বৈষম্য আছে সরকারি ও বেসরকারি চাকরিজীবীদের মধ্যেও। এসব বৈষম্যমূলক বিধান পুনর্বিবেচনার কথা জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। একজন ব্যক্তি যা আয় করেন তার একটি অংশ কর হিসেবে দিতে হয় সরকারি কোষাগারে, যা ব্যয় হয় রাষ্ট্র পরিচালনায়। বর্তমানে একজন পুরুষের আয় বছরে 3.5 লাখ টাকার উপরে যত হয় তত বেশি কর দিতে হয়। এটি আয়করের মূলনীতি। তবে সবার বেলায় এ নিয়ম কার্যকর নয়। যেমন উচ্চ আদালতের বিচারক
সরকার থেকে বেতনসহ নানা ভাতা পান। সুপ্রিম কোর্টের বিচারক আইন 2021 বলছে প্রধান বিচারপতি ও বিচারকদের সব বেতন ভাতা করমুক্ত। 2011 সালে মন্ত্রী, এমপি, স্পিকারের মতো উচ্চ আদালতের বিচারকদের মূল বেতন করযোগ্য নির্ধারণ করে আদেশ জারি করে এনবিআর। এই বিধান চ্যালেঞ্জ করে রিট করেন এক আইনজীবী। রিটের শুনানি করে বিচারকদের আয় করমুক্ত ঘোষণা করা হয়। এ নিয়ে আর কোনো পদক্ষেপ নেয়নি এনবিআর। অভিযোগ আছে অন্য সরকারি সংস্থায়ও উচ্চ আদালতের বিচারক পদমর্যাদায় নিয়োগপ্রাপ্ত কেউ কর দেননি। রাষ্ট্র থেকে বেতনসহ নানারকম ভাতা পান সংসদ সদস্যরা, তবে তারা কর দেন শুধু মূল বেতনের ওপর। আবার 5 বছরে একটি করে গাড়ি শুল্কমুক্ত সুবিধায় আনতে পারেন একজন এমপি। চলতি অর্থ বছরের বাজেটে শুল্কমুক্ত গাড়ি আমদানি সুবিধা সীমিত করার উদ্যোগ নেয় এনবিআর, কিন্তু শেষ পর্যন্ত তা ব্যর্থ হয়। কর আদায় বাড়াতে যেখানে নিত্য নতুন বিধান করছে সরকার, সেখানে রাষ্ট্রের উচ্চ পদে আসীন ব্যক্তিদের এমন সুবিধা নিয়ে প্রায়ই প্রশ্ন ওঠে। রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা ব্যবহার করে স্যার বিনা পয়সায় লেখাপড়া করেছি, বড় বড় পজিশনে এসেছি, কিন্তু আমাদের বেনিফিটটা বেশি। তো এই ডিসপ্যারিটি নিয়ে স্যার কথা বলছেন। আমরা এগুলো নিয়ে রিফর্ম স্যাররা চিন্তাভাবনা করছেন। আমাদের চিফ অ্যাডভাইজার মহোদয় এটা নিয়ে উদ্বিগ্ন আছেন। আগের কতগুলো অ্যানোমেলি ছিল, কাস্টমসের ডিউটি, কেউ প্রিভিলেজ আসে, ওটা আমরা দেখবো ডেফিনেট। আমরা ট্যাক্স রিফর্মের জন্য অলরেডি আমরা অ্যাকশন নিচ্ছি, ট্যাক্সের মধ্যে সব পাবেন, এবং আমরা কিছু বিশেষজ্ঞ বাইরের পথে আমরা তাদের হেল্প নেব কারে এসে। বৈষম্য আছে সরকারি বেসরকারি চাকরিজীবীদের কর নির্ধারণেও। বেতন ও সব ধরনের ভাতায় কর দিতে হয় বেসরকারি কর্মীদের। অন্যদিকে রাষ্ট্রীয় সুবিধা পেলেও সরকারি কর্মচারীরা কর দেন শুধু মূল বেতনের ওপর। লিখের জন্য না হয়। আপনি যেটা রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাংলাদেশ ভারত সীমান্তে হত্যাকাণ্ডে জড়িতদের বিচার চায় ঢাকা। সাম্প্রতিক হত্যার ঘটনায় অন্তর্বর্তী সরকারের কড়া অবস্থানেও এখনো কোনো ব্যাখ্যা দেয়নি দিল্লি। তবে সীমান্তে বাংলাদেশি হত্যা থেকে ভারতের সরে আসা উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। মঙ্গলবার বিকেলে মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি বলেন, এসব হত্যাকাণ্ডে কোনো লাভ নেই দেশটির। এক সপ্তাহের ব্যবধানে সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ হারিয়েছে বাংলাদেশি 2 কিশোর-কিশোরী। এই হত্যার ঘটনায় কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। এই পরিস্থিতিতে মঙ্গলবার দুপুরে সদ্য নিয়োগ পাওয়া পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাতে মন্ত্রণালয়ে যান ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার বর্মা। বৈঠক শেষে জানান, দু দেশের মধ্যে ভালো সম্পর্ক রেখেই অন্তর্বর্তী সরকারের সঙ্গে আগামীতে কাজ করতে আগ্রহী দিল্লি। বাংলাদেশের সাথে ভারতের গভীর সম্পর্ক রয়েছে। 2 দেশের নিরাপত্তা ও উন্নয়নে আমরা একসঙ্গে কাজ করি। আমরা সেই সম্পর্ক বজায় রাখতে চাই। সীমান্ত কেন্দ্রিক সম্পর্ক নিয়ে কথা হলেও বিস্তারিত আলাপ হয়নি। এ সময় সীমান্ত হত্যা নিয়ে তার দেশের অবস্থান জানতে চাইলে এড়িয়ে যান ভারতের হাইকমিশনার। এদিকে সম্প্রতি বিএসএফের গুলিতে স্বর্ণা দাস নিহতের ঘটনায় ঢাকা প্রতিবাদ জানালেও এখনও তার জবাব দেয়নি দিল্লি। আমার জানা মধ্যে আমি কোনো রিঅ্যাকশন পাইনি। আমরা আমাদের প্রতিবাদ এবং এটার বিচার চেয়েছি। বাংলাদেশ ভারত সম্পর্কের ক্ষেত্রে একটা অত্যন্ত নেতিবাচক ভূমিকা রাখতেছে। এটা 2 দেশের স্বার্থেই উচিত এটা থেকে বেরিয়ে আসা। এটা ভারতের কোনো উপকার করছে এরকম কাউকে আমি বলতে শুনি না। এর আগে পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ। ঢাকা করাচি সরাসরি ফ্লাইট চালু সহ বাণিজ্যিক সম্পর্ক আরো বাড়াতে ইসলামাবাদের আগ্রহের কথা তুলে ধরেন। আমাদের তো নীতি বানাই হচ্ছে যে সবার সাথে আমরা ভালো সম্পর্ক রাখতে চাই। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মিয়ানমারে চলমান পরিস্থিতির কারণে আবারও বাংলাদেশের রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটছে। সরকারি হিসাবে গত 1 মাসে আশ্রয় নিয়েছে 10,000। নতুন অনুপ্রবেশে উদ্বেগ জানিয়েছেন খোদ রোহিঙ্গা নেতারা। আর সচেতন মহল বলছেন, যা দেশের জন্য অশনি সংকেত। কাঠের নৌকায় নাফ নদী ও উত্তাল সাগর পাড়ি দিয়া অনিশ্চিত যাত্রা ছিল এসব মানুষের। জীবনের ঝুঁকি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে তারা পৌঁছায় মেরিন ড্রাইভের বাহারছড়া উপকূলে। পরে আশ্রয় হয় বাংলাদেশে বসবাসকারী আত্মীয়দের ঘরে। প্রথমে আমরা স্বামী স্ত্রী পার হওয়ার সময় 12 লাখ টাকা, পরে 6 সন্তানের জন্য 6 লাখ টাকা দালালকে দিয়ে আমরা এখানে এসেছি। এদিকে গেলেও মারে, ওদিকে গেলেও মারে, তাই আমরা এখানে পালিয়ে আসছি। খুব কষ্ট করে নদীতে ঝাঁপ দিয়ে এখানে আমরা এসেছি।
সরকারি হিসেবে গত এক মাসে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে অন্তত 10,000 রোহিঙ্গা। তবে বাস্তবে এই সংখ্যা আরও বেশি বলছেন সচেতন মহল, যা দেশের জন্য অশনি সংকেত। এটা আমাদের জন্য সত্যি একটা উদ্বেগের বিষয়। এই ধরনের অনুপ্রবেশ না ঘটতে পারে, এই ধরনের ব্যবস্থা সরকারের উভয় পক্ষের সাথে আলাপ করে নেওয়া উচিত। নতুন করে অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ জানিয়েছেন খোদ রোহিঙ্গা নেতারা। অন্যান্য দেশকেও সংকটকালীন সময়ে এগিয়ে আসার আহ্বান তাদের। এখন প্রতিদিন যে যেভাবে পারে বাংলাদেশে ঢুকে পড়ছে, যা শুধু বাংলাদেশের জন্য নয়, পুরো বিশ্বের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে পড়েছে। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের দাবি, অর্থের লোভে রোহিঙ্গা অনুপ্রবেশে উৎসাহিত করছে কিছু দালাল চক্র। কিছু দালাল শ্রেণী তৈরি হয়েছে যে তারা রোহিঙ্গাদেরকে নিয়ে হয়তো ব্যবসা করছে এবং তাদেরকে এখানে ঢোকার জন্য সহযোগিতা করছে। আমি এক্স্যাক্টলি এখন আপনাকে বলতে পারবো না, কারণ এগুলো অফিসিয়ালি আমরা কাউন্ট করিনি, রেজিস্ট্রেশন প্রসেসের মধ্যে আসেনি। 2017 সালের মিয়ানমারে দমন পীড়নের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয় 7 লাখের বেশি রোহিঙ্গা। সরকারি হিসেবে সব মিলে বর্তমানে সেই সংখ্যা 12 লাখের বেশি। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। এ বিষয়ে আরো জানাতে কক্সবাজার থেকে যোগ দিয়েছেন সহকর্মী তৌফিকুল ইসলাম। তৌফিকুল, আমরা দেখছি যে মিয়ানমারের অস্থিরতার কারণে আবারও বাংলাদেশের রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঘটেছে। প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে গত এক মাসে 10,000-এরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে। এই যে দীর্ঘদিন ধরে যে এই অস্থিরতা চলছে, এটি কেন কমানো যাচ্ছে না? বিভিন্ন আন্তর্জাতিক মহলও তো এই বিষয়ে উদ্বিগ্ন। হ্যাঁ, যে সরকারি হিসাবে যেটি 10,000 বলা হচ্ছে, এটি আসলে তার চেয়ে দ্বিগুণ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। আমি কথা বলেছি এখানকার যে সকল রোহিঙ্গা প্রতিরোধ কমিটির নেতারা আছেন তাদের সাথে কথা বলেছি, সুশীল সমাজের নেতাদের কাছ থেকে কথা বলেছি। তবে অনেক বেশি রোহিঙ্গা বাংলাদেশে এখন চলে আসছে। তারা এখন আশ্রয় নিয়েছে উখিয়ার কুতুপালং এবং টেকনাফের যে লেদা ক্যাম্প রয়েছে, সেখানে তাদের নিকট আত্মীয়দের কাছে তারা আশ্রয় নিয়েছে। আপনি জানেন মিয়ানমারের যে সংঘর্ষ চলছে, ওপারে সংঘাত হচ্ছে, সেই কারণে কিন্তু মূলত রোহিঙ্গারা বাংলাদেশের দিকে চলে আসছে। আপনি জানেন সম্প্রতি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেই সুযোগটি কাজে লাগিয়ে আসলে মূলত মিয়ানমার থেকে, যেহেতু আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা ভেঙে পড়েছিল, তো সেই কারণে মিয়ানমার থেকে রোহিঙ্গারা বাংলাদেশে পালিয়ে আসার সুযোগ পেয়েছিল। এখন কিন্তু সীমান্তে অনেকটা কড়াকড়ি নজরদারিতার মধ্যে রয়েছে, বিজিবি টহল দিচ্ছে। তবে আমি কথা বলেছি কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের সাথে, তিনি আমাদেরকে জানিয়েছেন মূলত এক শ্রেণীর দালাল এখানে কাজ করছেন। মোটা অঙ্কের টাকার বিনিময়ে তারা রোহিঙ্গাদেরকে মিয়ানমার থেকে বাংলাদেশে এখানে অনুপ্রবেশ করাচ্ছেন কাটের নৌকায় করে বিভিন্ন পয়েন্ট, অর্থাৎ বাংলাদেশে প্রবেশের জন্য অসংখ্য বেশ কিছু পয়েন্ট রয়েছে, এই সকল পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করাচ্ছেন। তবে এটি অনেকটা প্রতিহত করছেন, যেহেতু নাফতদি হয়ে যেহেতু আসছেন, সেখানে কোস্টগার্ড আছেন, নৌবাহিনী আছেন, তারা সেভাবে কাজ করে যাচ্ছেন। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলছেন যেহেতু অনেকটা রোহিঙ্গা আমাদের উপর চাপ চলে এসছে, বাংলাদেশে আগে থেকে রোহিঙ্গারা আছেন, আর নতুন করে আর কোনো রোহিঙ্গা তারা বাংলাদেশে অনুপ্রবেশ করতে দিবেন না, এরকমই তিনি আমাদেরকে বলছেন। কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী তৌফিকুল ইসলাম। রাজধানীর সায়েন্স ল্যাবে সংঘর্ষে জড়ায় ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে অন্তত 15 জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে সেনা সদস্যদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অভিযোগ পাওয়া গেছে ব্যাংকে টাকা জমা দেওয়ার সিরিয়াল নিয়ে সংঘর্ষের জড়ায় দুই পক্ষ। এমন সংঘাতের শুরু মঙ্গলবার দুপুরে। ব্যাংকে টাকা জমা দেওয়ার সিরিয়াল নিয়ে বিতর্কে জড়ায় ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। এক পর্যায়ে আইডিয়াল কলেজের ভেতর থেকে ইটপাটকেল ছোড়া শুরু হয়। গুজব রটানো হয় আহত হয়েছেন ঢাকা কলেজের শিক্ষার্থী। ক্ষিপ্ত হয়ে তারা হামলা চালায় আইডিয়াল কলেজে। প্রতিষ্ঠানটির নাম ফলক খুলে ঢাকা কলেজের ভেতরে নিয়ে যায় বিক্ষুব্ধরা। পাল্টা জবাব দিতে ঢাকা কলেজের দিকে রওনা হয় আইডিয়ালের শিক্ষার্থীরা। পরে সেনা সদস্যরা তাদের নিবৃত্ত করেন। এই ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ দুই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। আইডিয়াল কলেজ আমাদের ক্যাম্পাসের ভিতরে যে মুক্তমঞ্চ আছে, সেই মুক্তমঞ্চ গিয়ে তারা গিয়া হামলা করে, একটা ছাত্রকে সেখানে মারে। ওরা যখন পাথর পিটতেছিল আমাদের 2-3 জনের ফ্রেন্ডের মাথা ফাটছে। ল্যাবেটে নিয়ে আসা হয়েছে, ম্যাডাম ওরা ল্যাবেটে নিয়ে আসতেছিল, ওই টাইমে ম্যাডামের গায়ে হাত দেওয়া হয়েছে। পরে সেনা সদস্যরা টহল বাড়ালে বিকেলের দিকে পরিস্থিতি শান্ত হয়। আল আমিন হক অহন,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড পেতে সময় লাগে 3 বছরেরও বেশি, তবে প্রভাব খাটিয়ে 2-1 দ্রুতও পেয়েছেন। বিআরটি এর বিরুদ্ধে এটি সাধারণ অভিযোগ। সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো কার্ড দিতে পারেনি বলেই এই সংকট জানিয়েছেন চেয়ারম্যান। তবে তিনি জানান, প্রায় 70,000 স্মার্ট কার্ড শাহজালাল বিমানবন্দরে চলে এসেছে, 1 সপ্তাহের মধ্যে দেয়া হবে। অনেকদিন ধরে ড্রাইভিং লাইসেন্সের স্মার্ট কার্ড দিতে পারছে না বিআরটিএ। এতে সংকটে পড়েছে পেশাদার চালক ও চাকরি প্রত্যাশীরা। ফলে প্রতিদিনই ভিড় হচ্ছে মিরপুর ও বনানীর বিআরটিএ কার্যালয়ে। 2021 সালে আবেদন করার পরে আমার প্রথমটা স্লিপ দিছে, তারপর ড্রপ টেস্ট, এরকম করে আমার 1 বছর ভোগাইছে। যাওয়ার পরে ওনারা বলে, ভাই আপনারা এখনো সফটওয়্যার আপডেট হয় নাই, আপনারা আবার 2 মাস পর আইসেন, ডেট বাড়াই দিচ্ছে। এমন করতে করতে 4-5 মাস চলতেছে। 6 মাস পর পর আমাদের একটা করে ডেট দেয়, লাইসেন্স আর দেয় না। লাইসেন্সের জন্য আমরা আজকে প্রায় এইবার দিয়ে 4 বার গেলাম। সংস্থার চেয়ারম্যান জানান, স্মার্ট কার্ড সরবরাহের দায়িত্ব মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স প্রাইভেট লিমিটেডের। সেপ্টেম্বর পর্যন্ত তাদের কাছে 5.5 লাখ কার্ডের চাহিদা দেয়া হয়েছে। এর মধ্যে বিমানবন্দর এসেছে মাত্র 70,000 লাইসেন্স। আমাদের ঢাকা এয়ারপোর্টে এসে পৌঁছেছে। আমরা যোগাযোগ রেখেছি যাতে করে সেগুলো কাস্টমস ক্লিয়ারেন্সের পরপরই আমাদের কাছে তারা পৌঁছে দেয়। তারপর আমরা সেগুলো দ্রুত প্রিন্ট করে গ্রাহকের কাছে পৌঁছে দিব। আর আরও একটি তথ্য তারা জানাচ্ছে যে 4 লক্ষ লাইসেন্সের জন্য তারা এলসি করেছে এবং দ্রুতই আমাদের কাছে এই 4 লক্ষ লাইসেন্সও তারা দিবে। তিনি আরও জানান, যারা বিদেশ যাচ্ছেন বা চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জরুরি ভিত্তিতে স্মার্ট কার্ড দেয়া হচ্ছে। যারা স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে যারা বিদেশে যাবে, আর কিছু গ্রাহক আছেন যারা নাকি আমাদের দেশে ড্রাইভিংয়ের পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে, এই 2 ধরনের গ্রাহককে আমরা অগ্রাধিকার ভিত্তিতে প্রিন্ট দিয়ে ডাকযোগে তাদের কাছে আমরা ড্রাইভিং লাইসেন্স স্মার্ট কার্ড পৌঁছে দিচ্ছি। গত 18-19 জুলাই বনানীর বিআরটিএ কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। ভাঙচুর করা হয় মিরপুর কার্যালয়েও। ক্ষতিগ্রস্ত হয় সংস্থাটির সার্ভার, বন্ধ থাকে সব কার্যক্রম। এরপর সেবা চালু হয় 19 আগস্ট। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী বছরের জন্য 35 কোটির বেশি বই ছাপানো হবে। 2012 সালের পাণ্ডুলিপিতে বই ছাপানো হবে, তবে এখন পর্যন্ত আহ্বান করা হয়নি দরপত্র। মুদ্রণ ব্যবসায়ীরা বলছেন, দ্রুততম সময়ের মধ্যে দরপত্র আহ্বান না করলে সংকট সৃষ্টি হবে। এনসিটিবি অবশ্য বলছে 1 সপ্তাহের মধ্যে দরপত্রের প্রক্রিয়া শুরু হবে। নতুন শিক্ষাক্রম চালুর পর থেকেই বিভিন্ন মহলে এ নিয়ে শুরু হয় সমালোচনা। শেখ হাসিনা সরকারের পতনের পর এই শিক্ষাক্রম থেকে সরে আসার সিদ্ধান্ত হয়। আগামী বছর মাধ্যমিক পর্যায়ে 6ষ্ঠ থেকে 10ম শ্রেণী পর্যন্ত আগের শিক্ষাক্রম অনুযায়ী কার্যক্রম চলবে। এ অবস্থায় 2012 সালের পাণ্ডুলিপি অনুযায়ী বই ছাপানো হবে। কয়েকটি বিষয়ের পাণ্ডুলিপিতে সংযোজন বিয়োজন করা হচ্ছে বলে জানিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড। এবং এখানে কিছু পরিমার্জন হবে। কিছু সেন্সিটিভিটি ইস্যু আছে যেগুলোকে যথাযথভাবে ঐতিহাসিক যে তথ্য উপাত্ত সেগুলো সংশোধন করা হবে, পরিমার্জন করা হবে। এদিকে 6ষ্ঠ থেকে 8ম শ্রেণীর বই ছাপানোর দরপত্র মূল্যায়ন করা হলেও আগের শিক্ষাক্রমে ফিরে যাওয়ায় সেটি বাতিল করা হয়েছে। এখন নতুনভাবে দরপত্র আহ্বান করবে এনসিটিবি। সামনে 2025-এ যে বইগুলো যাবে সেটার জন্য করা হবে। এর জন্য একটা রিটেন্ডারের প্রক্রিয়া শুরু হবে বলে মন্ত্রণালয় আমাদেরকে আভাস দিয়েছেন। মুদ্রণ ব্যবসায়ীরা বলছে, 1ম থেকে 10ম শ্রেণী পর্যন্ত 35 কোটির বেশি বই ছাপানো হবে। ছাপানো এবং পৌঁছে দেওয়ার জন্য সময় লাগে 90 দিন। দ্রুততম সময়ে দরপত্র আহ্বান করা না হলে নির্দিষ্ট সময়ের মধ্যে বই ছাপানো যাবে না। টেন্ডারের জন্য রিটেন্ডারে মাত্র 1 সপ্তাহ নোটিশ দিয়ে টেন্ডার করা যায়, বিজ্ঞাপন দিয়ে। এখন টেন্ডার মূল্যায়নের ক্ষেত্রে এনসিটিভির পারফরমেন্স থাকতে হবে ভালো। যদি এনসিটিভির ভিতর থেকে সাপোর্টাইজ না করা হয়, মূল্যায়নটা যথাসময়ে দ্রুত করে ফেলে, তাহলে এটা খুব বেশি দেরি বলে মনে করতেছে। এদিকে আগামী বছর থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বই উৎসব হবে না, তবে শিক্ষার্থীদের হাতে স্কুলেই নতুন বই তুলে দেয়া হবে বলে প্রাথমিকভাবে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
গত এক দশকে চট্টগ্রামে জাহাজ ভাঙা কারখানাগুলোতে 142 জন শ্রমিকের মৃত্যু হয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে সরকারি এবং আন্তর্জাতিক নানা তৎপরতার পরেও এসব ইয়ার্ডে মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, শ্রমিকদের মৃত্যু বন্ধে বহুপক্ষীয় গাফিলতি রয়েছে, যদিও সেটি অস্বীকার করছে এই শিল্পের মালিকপক্ষ। বিশ্বের অন্যতম বিপজ্জনক কাজের একটি শিপ ব্রেকিং বা পুরনো জাহাজ ভাঙা। দেশে জাহাজ ভাঙা কারখানাগুলোতে প্রতিনিয়ত আগুন, বিস্ফোরণ কিংবা বড় লোহার পাতের নিচে চাপা পড়ে মারা যান শ্রমিকরা। বেসরকারি সংস্থার গবেষণা বলছে, গত এক দশক ধরেই মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক। বিশেষজ্ঞরা বলছেন, দুর্ঘটনা প্রতিরোধে খুব বেশি তৎপরতা নেই কারো। অনেক ক্ষেত্রেই দরিদ্র শ্রমিকদের পরিবারকে বুঝিয়ে ঘটনা ধামাচাপা দেওয়া হয়। ফলে কাগজে কলমে নিরাপত্তার কথা বলা হলেও কমছে না দুর্ঘটনা হয়, তদন্ত কমিশন আসে, অনুসন্ধান কমিটি আসে, কিন্তু দেখা যায় যে আমরা সঠিক কারণটা হয়তো উদ্ধার করা যাচ্ছে না। এই সঠিক কারণটা উদ্ধার করা না গেলে আমি কিভাবে ওই প্রবলেমটাকে আমি নিরসন করতে পারবো। সম্প্রতি এসএন কর্পোরেশনের গ্রিন শিপইয়ার্ডে বিস্ফোরণের পর আলোচনায় আসে বিষয়টি। হংকং কনভেনশন অনুযায়ী এই কারখানাটি প্রতি বছরই নিরাপত্তা ও সুরক্ষায় আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার তদারকিতে থাকে। তবে দুর্ঘটনা রোধে শ্রমিকদেরও দায়িত্ব রয়েছে বলছেন মালিকপক্ষ। ওয়ার্কারদের লাইফটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদি করতে হয় আমাদের সবার সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই জন্য ট্রেনিংটা খুব ভাইটাল, এবং এই ট্রেনিংয়ের জন্য মিনিস্ট্রি অফ ইন্ডাস্ট্রিজ এবং নরওয়েজিয়ান এমবিসি যৌথভাবে কাজ করছে। আমাদের শিপ রেসিংয়ে বাংলাদেশ ইজ এ ভেরি গুড পজিশন ইন কম্পারিজন টু আওয়ার কম্পিটিটর। পাকিস্তান এখনো শুরুই করে নাই, ইন্ডিয়া আমাদের চেয়ে অনেক আগে শুরু করেছে, কিন্তু ফরচুনেটলি আমরা কয়েকটা এই যে ওদের চেয়ে অনেক আগানো। বাংলাদেশে তালিকাভুক্ত শিপ ব্রেকিং ইয়ার্ড আছে 179টি, তবে বর্তমানে চালু আছে 30 থেকে 35টি। এর মধ্যে আন্তর্জাতিক মানের গ্রিন ইয়ার্ডের সংখ্যা মাত্র 5টি। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। লক্ষ্মীপুরে বন্যার পানি নামতে শুরু করার পর দেখা দিয়েছে সাপের উপদ্রব। প্রতিদিনই সাপে কাটা রোগী আসছে হাসপাতালে। এক সপ্তাহে সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন 70 জনের বেশি। লক্ষ্মীপুরের 5 উপজেলার 20 ইউনিয়ন এবং পৌরসভার 10 ওয়ার্ড থেকে বন্যার পানি পুরোপুরি নামেনি এখনো। এর মধ্যে দুর্গত এলাকায় বেড়েছে সাপের উপদ্রব। বিষদিয়ায় সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 250-এর বেশি সাপে কাটা রোগী। একদিকে দুর্যোগে তছনছ হয়ে গেছে স্বাভাবিক জীবনযাত্রা, অন্যদিকে সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় নতুন আতঙ্কে দুর্গতরা। মাজা পৌঁছে যেত পানি, ঠিক আছে, তারপরে আমি হাঁটে হেঁটে যাইতেছি, তখন আমার কিন্তু সাপে কামড় দিছে। খেয়াল করি না, আমি তো গোসল করতে রওনা দিছিলাম, আমি যখন খেয়াল করি পরবর্তী পিছনে তাকায় দেখি সাপ পিছনে। এর মধ্যে ভ্যাকসিন সংকটের অভিযোগ উঠলেও চিকিৎসকরা জানিয়েছেন পর্যাপ্ত ভ্যাকসিন আছে হাসপাতালে। সাপে কাটলে যত দ্রুত সম্ভব চিকিৎসা নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। সাপে কামড় দিলে আতঙ্কিত হওয়ার কিছু নাই, মানুষ কিন্তু সাপে কামড়ে মরে কম, মরে আসলে আতঙ্কিত হয়ে হার্ট অ্যাটাক করে। সো আমি বলবো যে সাপে কামড় দিলে সাথে সাথে সদর হাসপাতালে নিয়ে আসলে আশা করি কোনো মানুষ মারা যাওয়ার কথা না। পানি বাড়ার কারণে কিছু সাপে কাটা রোগী এবং কিছু আননোন বাইটের রোগী আমাদের হসপিটালে আসছে। আমাদের স্বাস্থ্য বিভাগের মেডিকেল টিম ছাড়াও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে মেডিকেল টিম এসছে, এবং এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও মেডিকেল টিম বেশ কয়েকটা কাজ করে যাচ্ছে। পরিস্থিতি বিবেচনায় পরামর্শ দেওয়া হচ্ছে সাপ নিয়ে অযথা আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।